আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে। দেখেন, এই যে যুদ্ধ যেটা দেখেন বাংলাদেশ এখন যে অবস্থা, সত্যিকার অর্থে কোনো দেশপ্রেমিক যদি না থাকে তাহলে এই দেশ তিন টুকরো হবে, এটা শিওর থাকেন। একটা সাইড চলে যাবে, ওই যে আপনার ইহুদি রাষ্ট্র যেটা বলছেন, সে জায়গায় ভারতেরও ভয় আছে। ভারতের একটা দুইটা রাজ্য হয়তো, এক ভাইয়ে বললো যে এখানে মণিপুরে নাকি অনেক ইহুদি আছে, হয়তো একটা দুইটা রাজ্য চলে যেতে পারে ভারতের। যদি একটা দুইটা রাজ্য চলে যায় সেদিকে ভারত কি করবে? ভারত বাজ্যে আমাদের এই সাইড থেকে অর্ধেক লইয়া যাবো। মানে আমার ওখানে 10,000 কিলোমিটার নিচে, আমি এখানে 12,000 কিলোমিটার লইয়া যাই, আর বাকি থাকবে একটু অংশ, হয়তো ঢাকার একটু অংশ থাকতে পারে, হয়ে যেতে পারে। অস্বীকার করে হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। ভারত যেমন বাংলাদেশের দিক দিয়ে নেব, ভারত তেমন পাকিস্তানের লোক লাইগা যায় যে কাশ্মীর মাশ্মীর স্বাধীন করে নিব। আর আমেরিকা ইসরায়েল তাদের কাজ করে দিব, আর না হইলে আমেরিকা ইসরায়েল এমন কাজ করে দিব আগামী 2-4 বছরের ভিতরে যে আমরা খাইতে না পাইরাই নিজেরা নিজেদের অঞ্চল স্বাধীন ঘোষণা দেবো। দেন আপনি ফেনী ঘোষণা দিবেন স্বাধীন, আমি দেবো চিটাং স্বাধীন, এরকম হয়ে যাব। খাইতে না পারলে কি করবেন তখন? সিমটম আসলে বাংলাদেশের ভাগ্য খারাপ। আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছি, সবকিছু হয়েছে, কিন্তু আমাদের এই দেশপ্রেম না থাকার কারণে, আমাদের দেশটার অবস্থা আসলেই প্রচন্ড খারাপ। আর আমাদের দেশের খারাপ হচ্ছে যে আরেকটা হচ্ছে মৌলবাদীদের এই উত্থান। মৌলবাদীদের উত্থানটাই আমাদের ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। এখন তো একদম বরবাদ করে দিয়ে গেছে। যাও, এই ডাক্তার ইউনূস শালা পাকিস্তানের দালাল, এই হারামজাদা এসে একদম দেশ বরবাদই করে দিয়ে গেছে। শেষ। আপনার এখন বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভে যোগ হয়ে যাচ্ছে, ভাইরাস কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হচ্ছে না। আমরা খালি দেখাই দিচ্ছি ভাই আমাদের রিজার্ভ 30 বিলিয়ন 50 বিলিয়ন, তাতে লাভ কি রে ভাই? আমার তো দেশে তো কোনো কর্মসংস্থান হইতেছে না, গার্মেন্টস বন্ধ হইতেছে, ওই বন্ধ হইতেছে, সেই বন্ধ হইতেছে। মানুষ এখন ওই যে খালেদা জিয়া বলছিল যে পদ্মা সেতু জোড়া তালেদি করছে, এটা প্রমাণ করার জন্য পদ্মা সেতুর ফিলারের নিচে থেকে মাটি সরাই ফেলাইতেছে, যে এখানে যে জোড়া দিছে এটা দেখানোর লেগা। এমন বুদ্ধি আমার দেশের লোকজনের। সেখানে কি কইবেন? যে এক ভাই, আপনি একটা মনে দেখাইছিলেন যে এক ভাই লেখছে এই যে এই ভদ্রলোক যে কথা বলছে তা অত্যন্ত শিশুসুলভ। এই যে ফেসবুক, ইউটিউব, গুগল এইসব পৃথিবীতে আগে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তো এই রকম শিক্ষিত ভাইদেরকে নিয়ে কি করবেন? এদের নিয়ে কি করবেন? আরে গুগল থাকবে না, গুগলের চেয়ে আরো ভালো কিছু আইব। এখন মানুষ গুগলে যান, এখন এআই ব্যবহার করে, চ্যাট জিপিটি ব্যবহার করে, আপডেট আসবে। কিন্তু আইএমই জাহিলিয়াতের যুগ, যে যুগ তোমাদের ছিল আইএমই জাহিলিয়াত, সেই যুগে ফেরত যাবে না। যেই যুগে তোমাদের পর্দাদারা তাদের কন্যা সন্তান মাটিতে পুততো, কারণ হচ্ছে যে ওই কন্যা সন্তানের বাবাই এখন যেমন যে তোমাদের মামা খালুরা যে 3 বছরের মেয়েদেরকেও কইরা দাও, ছেলেদেরও কইরা দাও, এই যন্ত্রণায় তাদের কন্যা সন্তান ডুবাই দিত। এই যুগে ফেরত যাবে না। সুতরাং এ মোল্লা জাতি, এ মোল্লা দেখেন ভাই, আমি ইসলামের শান্তির ধর্ম আমরা সবাই বলি, যতক্ষণ পর্যন্ত না আমাদের মাথায় আসলে একটা কমেন্ট নেই। একজন বলছেন হামাস জঙ্গি বাংলাদেশে আছে, এটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। মানে আমরা এটা বিশ্বাস করতে কষ্ট হলেও দর্শক তিনি বলছেন যে এটা একেবারে স্বাভাবিক, মানে উনি বিশ্বাস করেন এটা আছে। আপনাকে হামাস জঙ্গি যে আছে, আপনাকে কি বললাম যে বাংলাদেশে কয়েক হাজার প্যালেস্টাইন ফেরত যোদ্ধা আছে। প্যালেস্টাইন, এরা প্যালেস্টাইনের যুদ্ধ করে আসছিল, এরা আবার হামাসের হয়েও যুদ্ধ করে আসছে অনেক। এখন সমস্যা, এখন হয়তো এখনো কেউ স্বীকার করতেছে না অনেক, যেগুলো যে ইসরায়েলের মাইর খেয়ে অল্প কয়েকদিনে ঢুকছে, এরা এখন স্বীকার করবে না, কারণ এরা ভয়ে আছে, কারণ ওদের মেসাকার করে দিচ্ছে, কিচ্ছু নাই। ইসরায়েল তো আপনার ইয়েতে গাজাতে যেই মারা মারছে, 73,000 নাকি মাইরেই ফেলাইছে অলরেডি, ঘর বাড়ি কিচ্ছু নাই, সব শূন্য হয়ে গেছে গা। ওটা তো ল্যান্ডলক একটা অঞ্চল বাংলাদেশে আছে, এটা আপনি আমি হয়তো বুঝতেছি না। আমি আপনার এটা কিভাবে বলবো যে পাকিস্তান আশীর্বাদ না অভিশাপ, এটা পাইক্যাদের জিগান উচিত, পাইক্যাদের জিগান।
আর এই উপমহাদেশে এখন যদি আপনার যদি গত 50 বছরের ঘটনাই দেখেন, এই 50 বছরে দেখবেন যে যত আত্মঘাতী বোমা হামলা, স্কুল কলেজে গোলাগুলি, এগুলো সব কারা করছে? এটা করছে কারা সেটা বলেন। সারা পৃথিবীতে যত মুসলমান এই পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে 99%ই মারছে হয়েছে পাইক্যারা, পাইক্যা মুসলমান, পাইক্যারা। আর হিন্দুত্ববাদীরা যদি সব গণহত্যাই চালাইতো তাহলে 30 কোটি হিন্দু ইন্ডিয়াতে কেমনে আছে? কেমনে আছে সেই শাহজাহানের তাজমহল, তারপরে কি নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এগুলো আছে কেমনে? তো মাদ্রাসাগুলোতে প্রতি রাইতে হাজার হাজার মুসলমান সন্তান নির্যাতিত হয়। আজকে একটা পত্রিকাতেই আসছে, এই নিউজটা পত্রিকাতে আসছে, ওই খুলনা ইউনিভার্সিটিরা কোথাকার জানি এই শিক্ষক, উনি 86 জন ছাত্রকে দিছেন কি, দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জামাত নেতা, বিশাল দাড়ি, উনি 86 জন ছেলেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে আনফিট করছেন, কিন্তু একটা মেয়েকে নিয়েছেন, বলেছেন উনার সাথে লিভ টুগেদার করতে হবে যদি নিতে ভর্তি হতে চায়। কত বড় হারামজাদা! এটা পত্রিকার নিউজ। তো বাংলাদেশের মুসলমানরা যে নির্যাতিত হয়, যেমন মাদ্রাসার ভিতরে রাইতে নির্যাতিত হয়, দিনের বেলায় এদের কথাবার্তায় নির্যাতন হয়। ভাই গতকালকে এক হিন্দু মুসলমানের সাথে কথা বলছি আমি অনেকক্ষণ, দিল্লিতে থাকে। তো তারে কইলাম যে কিরে ভাই কেমন আছো, অনেকক্ষণ হিন্দিতে। এরপরে সে আমারে কইলো যে কজকা আমরা নির্যাতিত হই, এইটা যে তোরা বাঙালিরা কস্তা, তোরা মুসলমান এত খারাপ যে তোদের ওইখানে কোরবানির পরে তোকে মুসলমান বোনেরা গেলে এক টুকরা মাংস দেস না। আবার তোরা আসো যে আমরা ভারতের মুসলমানরা আমরা বলে নির্যাতিত, তোর দেশে তো তোরাই মুসলমান নির্যাতন করস। এই যে তৌহিদি জনতা, যৌন জনতার নাম দিয়া তোরা কি করস মুসলমান? সারা পৃথিবীর সমস্ত, আপনি একটা কথা আমার একটু আগে বলছিলেন, আমি এতক্ষণ কইতে চাই নাই। আপনি আমরা জিজ্ঞেস পাকিস্তান কি সারা পৃথিবীতে সমস্ত গ্যাঞ্জামের মূল? কে না, মুসলমান জাতটাই সারা পৃথিবীতে গ্যাদারিং এর মূল। এই জাতটাই মূল। খুব শান্তিতে ছিলাম আমি যখন ইউরোপে ঢুকি, খুব শান্তিতে, তখন এত মুসলমান বাড়ে নাই। এই মুসলমান বাড়া শুরু করলো মেট্রো স্টেশনে বোমাবাজি, ওই জায়গায় ধর্ষণ, ওই জায়গায় আকাম। ইংল্যান্ডে গত এক সপ্তাহে 20 জনের ফাঁসি, সব পাইক্যা উবার ড্রাইভারি করতে যায় ধর্ষণ করছে, মহিলারে মারছে, মাইরে 100 কতটা স্টেপ করে মারে ফেলেছে, সব পাইক্যা, সব মুসলমান। আপনি কি বলবেন এগুলা? রাশেদ হায়দার ভাই, কদিন আগে মনে আছে আপনার, বছর খানিক আগে শাহরুখ খানের ছেলে, কি নাম আমার ঠিক মানে নামটা আমার মনে আসে না, তাকে ড্রাগ দিয়ে কিংবা যেভাবে হোক একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা ভারতের অ্যারেস্ট করেছিল। তারপর কি ঘটেছিল মনে আছে? কিছুটা স্মরণ আছে, আমার পুরোটা স্মরণ নেই আসলে। ওই অফিসার চরম নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। সে চাকরিটা ঠিক মতো করতেও পারে নাই, সম্ভবত তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে সে কত ক্ষমতা নিয়ে চলে সেখানকে ওরা, এই শাহরুখ খান, সালমান খান, এই খানেরা কিংবা আরো মুসলিমরা ওই যে আমাদের শেখ ফরিদ ভাই বলছিল যে কিলার যত পাবেন মুসলিমরা, কাউকে খুন করতে হলে মুসলিমদেরকে 2000 টাকা দিলে যায় আমাইরা দেয়, মোস্তানি যত করে সব মুসলিমরা করে। এই তৃণমূলের সময়ে মুসলিমদের মানে কি পরিমাণ অত্যাচার তারা ওদের উপর করেছে, মানে ধর্মীয় দৃষ্টিতে নাই, কাজগুলো করেছে রাজনৈতিক দৃষ্টিতে। কিন্তু আমরা যখন এটাকে ধর্মীয় ছাঁচে নিয়ে যাই কিংবা কি বলে এটাকে ফিল্টার করি ধর্মীয় ছাঁচে, তখন তো আমরা সেখানে মুসলিমদেরকেই পাই যে ওরাই সবচেয়ে বেশি সন্ত্রাস করতেছিল সেখানে। এখন সেই সুযোগ নেই, এখন বিজেপি ক্ষমতায় আসছে, এখন ওদের ক্ষমতা কম, ওরা এখন চুপচাপ থাকতে হবে। তারপরে কি ওদের উপরে কোনো অত্যাচার হয়েছে? কিন্তু বাংলাদেশে ওই যে রোহিঙ্গাদের জন্য যেরকম সমস্ত ভিডিও কোথা থেকে এনে এনে যে রোহিঙ্গাদের উপর এই করছে সেই করছে ভিডিও দিয়া বাংলাদেশের মানুষকে উত্তাল করে দিয়েছিল তখন, যার কারণে এই লোকগুলো বাংলাদেশে ঢোকার সুযোগ পেয়েছে। বাংলাদেশের জনমত ছিল 99% এই রোহিঙ্গাদের পক্ষে তখন। আরে ভাই ওইটা বাদ দেন, আপনারা কথা বলি। এই যে বাংলাদেশের যেসব বঙ্গু গুলো লিখতেছে না, হিন্দুরা করতেছে,
আর ওটা চায়নার খবর, চায়নার কথা কস্তা কেন, উইগুর মুসলমানের কথা বলস না কেন হারামজাদারা? সেগুলোর কথা কয় না, কারণ এটা তো আব্বা ডরায়। এরপরে আসেন এখন খালি ওই ভারতে ভারতে মানে ভারত বিদ্বেষিতা এমন। তো তোরা এত কান্দোস কেন? তোরা আরো আছে, এই যে তোদের পাইক্কা বাপেরা আফগানিস্তানে লাখ লাখ মারছে, ইরানের বেলুচের সব তো মুসলমান, এগুলার যে মারতেছে তোকে পাইক্কা আব্বারা, কারণটা তখন কস না কেন এগুলো কর? তো ওই যে ফরিদ ভাই একটা কথা কেন, যে ভাবির মুখে ঘটনা জানো যে মায়ের চেয়ে মাসির দরদ বলে একটা কথা আছে না? বাংলাদেশের যত মুসলমান আছে, যে বাংলাদেশটা পুরো এশিয়ার ভিতরে যা আছে সবই তো আগে সনাতনী হিন্দু ছিল। এদের কেউ কি সালার আমেরিকা আফ্রিকা থেকে আইছে এখানে মুসলমান, হিন্দু থেকে কনভার্টেড মুসলমান, এই জন্য তাদের মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তা নাহলে দেখান না একটা পরিবার, দেখান বাংলাদেশের মুসলমান যে কইব যে না আমার 14 গোষ্ঠী কেউ ইরান বা পার্সি থেকে আসছিল, এগুলো তো 6 ফিট লম্বা, ব্যাপক সুন্দর। ওই যে সনাতনী হিন্দুগুলা মুসলমান হইয়া এখন মানে তাদের জোর বাইরে গেছে, কথা কয়। বাংলাদেশের অবস্থা না, কোনোটা বাইটকা নাটকা কুটকা বটকা এগুলা, ইন্ডিয়ারও সেই দেখবে সব নাটকা মাটকা এগুলা। তো সবই তো তোরা হিন্দু ছিলি বেটা, হিন্দু থেকে কনভার্টেড মুসলমান, আইসস এখন খালি খই খই করতে। তো এই জিনিস মারছে মাসির দরদ বেশি, যেই জাতের থেকে তোরা কনভার্ট হয়েছ এখন সেই জাত লইয়া কথা কস আবার। রাশাদ ভাই, একটু ভিন্ন একটা প্রসঙ্গ আমরা শেষ করব, সেটা হলো একদম লেটেস্ট আজকের খবর, গতকালকের এই বিষয়টা আসছে, আজকে আমাদের মিডিয়ায় খবরটা দিয়েছে, বিষয়টা ছিল গতকাল। সেটা হচ্ছে পুশিন বন্দে বাংলাদেশ ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি। প্রশ্ন হলো, এই যে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি, তিনি এই পুশিন নিয়ে কথা বলছেন, ধীরে ধীরে আমরা এই যন্ত্রণা, আমাদের এই যন্ত্রণা, এই যে আসলো এখানে হামাস আছে, ইসরায়েল করলো, ভারতের দিক দিয়ে পুশিং করে, সেটা কি বাংলাদেশের মানুষ না ভারতের মানুষ, এইটা এখনো জাস্টিফাই হয়নি। ভারত নিজেরা জাস্টিফাই করছে, বাংলাদেশ করেনি। এখন জাতিসংঘ বলছে দুদেশ আলোচনা করে সমাধান করো। ধীরে ধীরে আমরা কি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ে পরিণত হচ্ছে কিনা? রাশে থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে 1951 এর আপনার রিফিউজি আইন একটা আছে জাতিসংঘের, যে আইনের আওতায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে রিফিউজি স্ট্যাটাস পাই। আমরা লিখি ওই লাইনটা, যে এত সালের আইন, এই আইনের চুক্তি মোতাবেক আমাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হোক। তা জাতিসংঘের কাম কি? যাত্রা সংঘের তো এখন কেউ দাম দেয় না, যাত্রা সংঘের কথা তো কেউ শুনে না, কোথাও না কোথাও যাতে এরা দুই একটা কথা কইতেইব, যার কারণে কইতেছে যে ইন্ডিয়া তোমরা ইয়ে করো, আসো রিফিউজি স্ট্যাটাসের একটা দুই পক্ষ কথা বলো, ঢুকাইও না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে এই জাতিসংঘ কোন আর যত সংঘই কোন সবাই জানে, কারণ হচ্ছে আপনার ঘরের কাজের বুয়া, বাংলাদেশে কোনো কাজের বুয়া দেখাইতে পারবেন না যে ভারতীয় মহিলা, কিন্তু ভারতে বহু কাজের বুয়া দেখাইতে পারবে বাংলাদেশি মহিলারা কাজের বুয়াগিরি করে। এগুলো হচ্ছে নাটক, এগুলা নাটক, অন্য আর কিছু না। এই জাতিসংঘের মহাসচিব আইসা ইনুস একলগে ইফতার করলো না, ইহুদি ভাইয়ে ইফতার করে কইছে রোহিঙ্গারা ঈদের দিন রোহিঙ্গা ল্যান্ডে যায় ঈদ করবে, গেছে? সেদের কথা কেউ শুনে? এই যাত্রা সংঘের কথা ছেলে কি কইলো আর না কইলো, ঘটনা হয়েছে পুশব্যাক বা পুশিন যা করানো কইরা দিছে অলরেডি। অল্প কিছু আছে যেটা ভারতও জিয়ে রাখছে নাটক, বাংলাদেশ তো পুরাই নাটক, অল্প কিছু। এই যে সুইস ব্যাংকে যা দেখতেছেন, এইটা হয়তো দেখেন আপনার 25 সালের জুন জুলাইয়ের হিসাব, কারণ এদের তো জুলাই টু জুন টু জুন হিসাব হয়, বা এপ্রিল টু এপ্রিল হিসাব হয়। 26 সাল ধরলে তো সেটা আরো অনেক টাকা হয়ে যাবে, মানে বন্যা স্রোতের মতো ব্যাংকগুলো টাকা দিতে পারতেছে না মানুষকে, তাহলে এই টাকা গেল কই? টাকা গেল, আবার সরকার বলে খালি লোন নেয়, টাকা নাকি নাই সরকারের হাতে। তো যে টোলের টাকা উঠে, অমুক টাকা উঠে, তমুক টাকা উঠে, এগুলো গ্যাস যাচ্ছে কোথায়? টাকা আছে, সরকারের টাকা আবার খরচ হয়, তো সরকার দেশ চালাতে গেলে তাদের খরচ আছে, বেতন দিতে হয়, এটা সেটা নানা ধরনের সরকারের খরচ আছে, বেতন দিতে হয়, অমুক দিতে হয়, তমুক দিতে হয়, বহুত খরচ আছে। তারপর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল কেন এত তাড়াতাড়ি? না, এখন আমাদের ট্যাক্স আহরণ বাড়তেছে, তো ট্যাক্স তোলা হবে বেশি, আমাদের 2 লাখ কোটি টাকা
অতিরিক্ত ভাই, ট্যাক্স নেওয়া হবে, যেটা আগে নিত 5 এখন- লাখ কোটি, এখন সেটা করা হয়েছে 7 লাখ কোটি। 7 লাখ। ট্যাক্স তো না, এখন নিবে এখন বেশি করে। এখন তো বলা হচ্ছে যে রাস্তায় ফুটপাতের যে দোকানদার হেত শতকরা 2 টাকা দিতে হবে। ফুটপাতে যে দোকানদার গরিব সেও 2 টাকা দিতে হবে। তবে আহা, সর্বপ্রথম পঙ্গু যে লোকটা জন্ম নিছে তাকেও তো ট্যাক্স দিতে হবে। ধরুন একটা বাচ্চার একটা প্যাম্পাস কিনবেন আপনি, সেটাতেও তো আমার ট্যাক্স দিয়েই তো আমি কিনে নিচ্ছি। তো কে ট্যাক্সের অবশ্যই আওতার বাইরে আছে? 18 না, কোটি মানুষ, 18 কোটি মানুষই ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্সের আওতার বাইরে আছে শুধু একটা গোষ্ঠী, সেটা হইছে যারা ওই যে ইসলামের ঠিকাদারি নিয়ে মসজিদ মাদ্রাসা খুলে বইছে, এরা ট্যাক্সের আওতার বাইরে। এদের উপর ট্যাক্স বসানো উচিত 50%। এরা ট্যাক্সের আওতার বাইরে। হায়দার ভাই, আমরা আপনার মাসুদে একটা কথা বলি, ট্যাক্স শুধু বাড়াইয়া লাভ না, আমার দেশে তো কর্মসংস্থানের ইয়ে করতে হবে। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খুললে মানুষ চাকরি করবে, ট্যাক্স বাড়বে। সেটা না করে আপনি খালি এখন গরিব মানুষের উপরে ট্যাক্স বহাই দিলে তো ভাই হবে না। এখন আপনি বর্ডারে কাঁটাতারের বেড়া টানেন, আর চাই ইসরায়েলের মতন 25 ফিট উচ্চতার ওয়াল দেন, যেটাই দিবেন দেন, এটাকে হিসাব করেন যে এই জিনিসগুলো দেওয়ার পরে আমার লাভ ক্ষতি কতটুকু, আমার কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি। কারণ ভারত দিয়া পারে, কারণ হচ্ছে ভারত বিশাল দেশ, ওরা দিচ্ছে, ওদের কাছে পয়সা আছে, ওরা দিচ্ছে। তারপরও মনে সম্মত কাঁটাতারের বেড়াটা দিতে যাইয়া ওদের প্রায় 100 মিলিয়ন বা 200 মিলিয়ন ডলার খরচ হবে বেড়ার জন্য। এছাড়া ওরা আবার গেরিসন খুলছে 3টা, সব মিলে বছরে নাকি তাদের $1 বিলিয়ন খরচ। তাই ভারত হিসাব করছে আমি $1 বিলিয়ন খরচ করার পরে আমার $3 বিলিয়ন ইনকাম বেশি হবে। এটা হয়তো ওরা ক্যালকুলেশন করে বাইর করছে। বাংলাদেশ কি হিসাবে বাইর করছে? এখন বাংলাদেশ যদি মনে করে না আমরা কাঁটাতারের বেড়া দেবো, এটা সংসদে বইলা টিলে এমন একটা ফাপড় তুলুম যে কাঁটাতারের বেড়ার জন্য একটা পিলার লাগাইতে আমরা মোটামুটি পিলারের দাম যদি 10,000 টাকা হয়, সেটারে 50,000 টাকা করে হিসাব দিয়া কয়েক লক্ষ পিলারের টাকা পকেটে করবো। মানে খরচ যদি হয় 1 বিলিয়ন, তাহলে আমরা 10 বিলিয়ন টাকা নিয়ে যাব পকেটে করে। সেইটা হইলে খারাপ। আর কাঁটাতারের বেড়া দেন, ওয়েল অ্যান্ড গুড। বেড়া দিলে একটা দিক হয়তো বাংলাদেশের একটা জিনিস হবে যে চোরাচালান প্রতিরোধ হবে। তো চোরাচালান প্রতিরোধ হওয়ার আগে বর্ডার গার্ড, এই বর্ডার গার্ড যেটা আছে বাংলাদেশের, এইটাতে যারা ডেপুটেশন আছে, আর্মির যেসব কর্মকর্তার ডেপুটেশন আছে, আগে তাদের মনস্তাত্ত্বিক শিক্ষার দরকার। কারণ জানেন না জানেন, বুঝেন না বুঝেন, এইখানেও এই বর্ডার গার্ডের ডেপুটেশনে আসতে কয়েক লক্ষ টাকা করে ঘুষ দিয়ে আসে এরা। এইটা বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া দেন। তবে কাঁটাতারের বেড়া দিয়ে আমার মনে হয় বিজিবি তুলে ফেলা উচিত। কাঁটাতারের বেড়ার উপরে 440 ভোল্টের ইলেকট্রিক লাগাই দেন, গেলেই মরবে। আর তার আগে যখন কাজ করবেন তখন 2-3 মাস ধরে গ্রামবাসীকে বুঝান যে এখানে কাঁটাতারের বেড়া হচ্ছে, এই জায়গায় গেলে তোরা মরে যাবি। করতে পারেন, এটা কোনো বিষয় না। তো কথা হচ্ছে আপনার লাভ কতটুকু আগে সেটা দেখেন, নাকি কাঁটাতারের বেড়া দেওয়ার পেছনে যাই আপনি আরো পয়সা খাইবেন, আরো পয়সা মারবেন যে চলছে আমরা। বা কাঁটাতারের বেড়া এখন ঘটনা হয়েছে যে যেই দেশে পদ্মা ব্রিজের পিলারের মাটি চুরি হয়, নাট বল্টু চুরি হয়, সেই দেশে কাঁটাতারের বেড়া দিলে এটা যে কাইটটা লইয়া যায় যে বেচ্চা লাইবেন না, এটা কি হইতে পারে না? কারণ আপনারা রুরাল ব্যান্ড আমাদের নদী নালা খাল বিলের ওইখানে দেখছে যে বাদ দেয় প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড, খেয়াল করছেন কিনা জানি না। 1,000 কোটি টাকা একটা বাদ দিল, বাদ যেদিন দিছে তারপরের দিন দেখা যায় ওখানে মাটি সরে যাইতেছে, মাটি সরে যাইতেছে না, ওগুলো তুলে আরেকদিকে নিয়ে যাইতেছে। ওই যে কোন মন্ত্রী গেছে আর যেমন ভাড়াই ইটানি রাস্তা তৈরি করছে, ইট ভাড়া করে আইনা রাস্তা তৈরি করছে, মন্ত্রী গেছে গাও, এরপরে তারেক রহমান